নিজের স্যারের সাথে বিয়ে হওয়ার মতো জঘন্য কাজটা আমার সাথে হয়েছে। আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি বিষয়টি। আজও মেনে নিতে পারি না। আর কোনোদিন এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। একদিন না একদিন তো আমি ঠিকই ওনাকে ডিভোর্স দেব। শুধু সময়ের অপেক্ষা। উনি তোমার কলেজের স্যার ছিলেন? না, উনি আমার ট্রেনিং অফিসার ছিলেন। আমি যখন এয়ারফোর্সের জন্য ট্রেনিং নিয়েছিলাম তখন থেকে ওনাকে চিনি। বিয়ে কিভাবে হয়েছে সে ঘটনা আরেকদিন বলবো। তবে আমি আমার পরিবারের মানুষদের কখনোই ক্ষমা করব না। তারা জেনে শুনে অমন একজন গম্ভীর রকচটা লোকের সাথে বিয়ে দিয়েছেন আমার। তাদের জন্যই সবকিছু হয়েছে। তাদের সব সময় ইচ্ছে ছিল আমাকে এয়ারফোর্স অফিসার বানাবে, অথচ আমার স্বপ্ন ছিল ভিন্ন। তবুও তারা জোর করে আমাকে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ায় সেখানে যখন চান্স হলো না তখন এয়ারফোর্সে আবেদন করতে বলে। তাদের কথা মতো আবেদন করলাম, টিকেও গেলাম সেখানে। তারপরে ট্রেনিং ট্রেনিং ব্রাঞ্চের বাইরে হতে একদিন ওনার মা আমাকে ডেকেছিলেন। এরপর আমার বাসায় প্রস্তাব পাঠান। আর রাতারাতি 2 সপ্তাহের মাথায় বিয়ে। আমার পরিবার তো এয়ারফোর্সের অফিসার খুবই পছন্দ। ছেলের পেশা যখন তাই, তখন না করেন কিভাবে? যাই হোক, বিয়েটা হুটহাট হয়ে গেল। এরপর তো আর কত কিছু হলো, সে এক বিশাল কাহিনী। আরেকদিন বলবো তোমায়। উঠে দাঁড়িয়ে সাইড ব্যাগটা কাঁধে নিল। টেবিলে তখনও ওর নতুন বান্ধবী জিমিন বসে আছে। ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে মেয়েটি। জিমিন উদ্বিগ্ন হয়ে তেকে বলল, আরো কিছুক্ষণ বসে যাও, মাত্রই তো এলে। না জিমিন, আজ সময় নেই। বাসায় মেহমান আসবে সন্ধ্যায়, শ্বশুরবাড়ির লোকজন, বোঝোই তো। জিমিন তের মুখের দিকে তাকিয়ে থেকে বড্ড বেজায় গলায় বলল, তোমার জন্য আমার খুব খারাপ লাগে তে। এতটুকু মেয়ে তুমি, সবে 21 বছর। এই বয়সেই একটা মেয়ে বিয়ে করে নিলে পরিবারের চাপে পড়ে, তাও আবার ট্রেনিং ছেড়ে দিলে এসবের চক্করে। ও নিয়ে আমার দুঃখ নেই জিমি, বরং খুব খুশি হয়েছে। আমার স্বপ্ন অন্য কিছু। এয়ারফোর্সের জব করার ইচ্ছে কখনোই ছিল না। সেই হিসেবে আমি ভীষণ খুশি। তা তোমার হাজবেন্ডের বয়স কত? 28-29 হবে। নাম কি তার? কোন সেক্টরে? জিওন জাঙ্কো, ফ্লাইট লেফটেন্যান্ট অফ এয়ার ডিফেন্স অ্যান্ড ওপেন কন্ট্রোলার ব্রাঞ্চ, বাংলাদেশের এয়ারফোর্স, সিলেট। তার মানে তোমার হাজবেন্ড সিলেটে থাকছে আর তুমি এখানে? হুম। বিয়ের 3 মাস পরেও তোমরা আলাদা থাকছো, কথা হয় না তোমাদের? তার ফোন নম্বর, ফেসবুক আইডি, ইনস্টা আইডি, হোয়াটসঅ্যাপ সবই আছে আমার কাছে। আমার ফোন নম্বরও তার কাছে আছে, কিন্তু আমাদের কখনো কথাবার্তা হয় না। আমরা আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হতে পারিনি। কথা বলতে বলতে তের চোখের কোণে জল আসলো। ও সেটা লুকিয়ে মুচকি এসে জিমিনকে বিদায় জানিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়লো। একটা রিক্সা নিল ক্যাফের সামনে থেকে। আজ ঢাকা শহরে অন্য দিনের তুলনায় বড্ড বেশি যানজট। এই যানজট কাটিয়ে ওর আবার 4:30টার মধ্যে বাসায় ফিরতে হবে। শ্বশুরবাড়ি ওর ঢাকাতেই, তবে এলাকা ভিন্ন, কয়েক কিলোমিটারের তফাৎ। তের শ্বশুরবাড়িতে নাকি আজ তার খালা শাশুড়ি বেড়াতে এসেছে চট্টগ্রাম থেকে। তেকে দেখতে চাইছেন তিনি। যেহেতু এখনো আয়োজন করে শ্বশুরবাড়িতে তোলা হয়নি তেকে, তাই ওর বাপের বাড়িতেই থাকছে। আজ সেখান থেকে ওর শ্বশুরবাড়ির লোকজন আসবে। বাসায় ফিরে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা তো করতে হবে। মাকে কাজে সাহায্য করতে হবে। বাসায় মানুষজন বলতে বাবা মা আর ছোট্ট ভাইটা। মা একা সব কাজ করে উঠতে পারবে না। তেরা সারাটা দিন বেশ ধকলের উপর দিয়ে গিয়েছে। তারপরও সন্ধ্যায় আরেকটা ফোড়া গেল। শ্বশুরবাড়ির লোকজন তো আসার পর থেকে ওকে কাজছাড়া করতেই চাইল না। তের শ্বশুরবাড়ির মানুষ বেশ ভালো। তে আপেল খেতে পছন্দ করে বলে ওর জন্য অন্যান্য উপকরণের সাথে আপেলও মনে করে কতগুলো এনেছে। তারা চলে যাওয়ার পর নিজ ঘরে বসে এখন সেই আপেল খাচ্ছে তে। ওর মস্তিষ্কে এখন অন্য কিছু চলছে। তের শাশুড়ি বলে গেছে ওকে কিছুদিনের মধ্যেই ওই বাসায় বেড়াতে নিয়ে যাবে, অথচ তে এদিকে ডিভোর্সের পরিকল্পনা করছে। কিন্তু ডিভোর্সটা দেওয়া যায় কিভাবে? কোনো উপায় খুঁজে পাচ্ছে না তে। যা করার ওই বাসায় যাওয়ার আগেই করতে হবে। স্বাভাবিকভাবে বললে কি জাঙ্কুক ডিভোর্সে রাজি হবে? লোকটার সম্পর্কে যতটুকু ধারণা আছে তাতে তের মনে হচ্ছে না ডিভোর্স মেনে নেবে সে। তার আবার রেপুটেশন নিয়ে অনেক চিন্তা। ডিভোর্সের তকমা নিশ্চয়ই পেতে চাইবে না। এই কারণে হলেও তেকে ছাড়বে না লোকটা। না হলে সম্পর্কের কোনো সুরাহা না হওয়ার কারণে এতদিন তো ছেড়েই দিত। তে আপেল খেতে খেতে অনেকক্ষণ ভাবলো। ভাবতে ভাবতে হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি আসলো। চট করে লাফিয়ে উঠলো ও। দ্রুত আলমারি খুলে
ছোট্ট একটা বক্স হতে সিম বের করলো। এই সিমটা ফোনে ঢুকিয়ে জাঙ্কুকের নম্বরে ডায়াল করলো। এই প্রথম বৈবাহিক জীবন শুরু হওয়ার পরে এই প্রথম লেফটেন্যান্ট সাহেবকে কল দিয়েছে তে। রিং হলো দুবার, রিং হয়ে কল কেটে গেল। কি ব্যাপার, অপরিচিত নম্বর দেখে কি কল রিসিভ করছে না? ভারী মুশকিল তো। তে একরাশ আশা ভরসা নিয়ে তৃতীয়বার কল দিল। এবার কল রিসিভ হলো। ও অপ্রস্তুত হয়ে ফোন কানে ধরতেই ওপাশ থেকে একটি গম্ভীর স্বর ভেসে আসলো। হ্যালো। এই গাঢ় গম্ভীর স্বর শুনে তে আরো বেশি ঘাবড়ে গেল। এতটা ঘাবড়ে যেত ও ট্রেনিং সেন্টারেও, যখন জাঙ্কুক স্যার ট্রেনিং করাতেন। লোকটার ভয়ে সবসময় ততষ্ট হয়ে থাকতে হতো। জাঙ্কুক স্যার হলেন অতিরিক্ত ডিসেন্ট আর স্ট্রিক্ট লোক। জাঙ্কুকের সাথে কথা বলতেও ভয় লাগতো সবার, না পারতো কেউ একটু টুট শব্দ করতে। সেই লোকের সাথে কিনা তে আজ অপরিচিত নেই একটা জটিল বিষয়ে কথা বলতে যাচ্ছে। তে নিজেকে সামলে রুমালটা আরো ভালো করে মুখের সাথে চাপ দিয়ে বলল, হ্যালো, ফ্লাইট লেফটেন্যান্ট জিওন জাঙ্কুক বলছেন? ইয়েস, হু আর ইউ? কিম তেইয়ংকে চেনেন নিশ্চয়ই, আপনার ওয়াইফ, তাই না? ইয়েস, বাট হু আর ইউ এন্ড হোয়াই আর ইউ টকিং টু মি অ্যাবাউট হার? কি হন আপনি তার? আমার পার্সোনাল ফোন নম্বরই বা কোথায় পেলেন? শেষোক্ত কথাটা কঠিন শোনালো। ফোনের ওপাশের ব্যক্তিটি কি রেগে গেছে? ঠিক বোঝা যাচ্ছে না। কণ্ঠস্বর কেমন জানো। তের কণ্ঠস্বর কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে স্থির হয়ে ও গলার স্বর আরো ভিন্ন রকম করে জবাব দিল, আপনি আমাকে চিনবেন না মিস্টার, তবে ধরে নিন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনাকে কল দেওয়ার কারণ আছে। অ্যাকচুয়ালি একটা জরুরি বিষয়ে কথা বলার ছিল। কি কথা? ফোন কলের মাধ্যমে তে বুঝতে পারছে ফোনের ওপাশের ব্যক্তি তার সেই বিখ্যাত ভুরুজোড়া কুচকে প্রতিক্রিয়ার সহিত প্রশ্ন করছে। তে রুমালটা আরো শক্ত করে চেপে ধরে রেখে জবাব দিল, আপনার ওয়াইফ তে, সে যে আপনার অনুপস্থিতিতে অন্য একটি ছেলেকে নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আরে, আপনার ওয়াইফ তো আপনাকে ভালোবাসে না, অন্য একটি ছেলেকে ভালোবাসে। প্রমাণ? তে জাঙ্কুকের নিকট হতে আরো বেশি প্রতিক্রিয়া আশা করেছিল এই বোমা বিস্ফোরণের পরে, কিন্তু নিজের কথার বিপরীতে এমন স্বাভাবিক প্রশ্ন পেয়ে আশ্চর্য হলো ও। লোকটা এখনো এতটা শান্ত আছে কিভাবে, তাও এমন সেনসিটিভ কথা শোনার পরেও। তে কাপাসারে জবাব দিল, প্রমাণ? প্রমাণ সে তো আছেই, অবশ্যই আছে, একদম শক্তপোক্ত প্রমাণ। কিম তেইহং? জি? জাঙ্কুকের শক্ত কণ্ঠস্বরে নিজের নামটা শোনা মাত্র চমকে উঠল তে। ভয় পেয়ে শুকনো ঢোক গিল একটা। ওকে আরো ভয় পাইয়ে দিয়ে ওপাশ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট জিওন জাঙ্কুক কর্কশ্বরে বলে উঠল, ইয়ার কি হচ্ছে? ফাজলামো শুরু করেছো তুমি আমার সাথে? কি মনে করেছো হ্যাঁ, মুখের রুমাল চেপে ধরে ভয়েস চেঞ্জ করলে তোমাকে চিনতে পারবো না আমি? নিজের মতো বোকা ভাবো সবাইকে। একবার শুধু ঢাকায় আসতে দাও আমাকে, এসে তোমার এসব ইয়ার্কি ছুটিয়ে দেব। আমাকে এখনো চেনোনি তুমি। ফোন রাখো ইডিয়েট। সন্ধ্যায় জাঙ্কুকের হুমকি স্বরূপ বলা অমন কথাবার্তায় মারাত্মক ভয় পেয়ে গেছে তে। ওর একটা স্বভাব আছে, নিজেকে যতই সাহসী দেখানোর চেষ্টা করুক না কেন, জাঙ্কুকের মতো লোকের রূঢ় কথাবার্তা শুনলে ঠিকই ভেতরে ভেতরে ভয় পায়। তারপরও ওকে হুমকি দেওয়া হয়েছে, ঢাকায় এসে নাকি ওকে দেখে নেওয়া হবে, ওর ইয়ার্কি ফাজলামো ছুটানো হবে। কিন্তু তেই যে ফোনের এপাশে ছিল সেটা ওই লোকটা বুঝলো কিভাবে? বড় ধাঁধাময়। জাঙ্কুক যে তের নাম মনে রাখবে এতটাও আশা করেনি তে। অথচ বিয়ের দিনও লোকটা এমন ভাব করেছিল যেন বিয়ে শাদী শ্বশুরবাড়ি বউ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তেকে যে মনে রেখেছে এই ব্যাপারটা দেখে ভীষণ আশ্চর্য হয়েছে ও। রাত 12টার বেশি বেজে গেছে। এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা যাবত ঘর ব্যালকনিময় পায়চারি করছে তে। ঢাকা শহরের এক প্রান্তে ছোট একটি 3 তলা বাড়ি ওদের, নিচের 2 তলায় ভাড়াটিয়াদের অবস্থান। এরা যেহেতু বাড়িওয়ালা, সুতরাং ওরা 3 তলায় থাকে। তে এতক্ষণ যাবত ভয়ে তটস্থ ছিল, উপায় খুঁজছিল কিভাবে জাঙ্কুকের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার কথা নিতান্তই তুচ্ছ ভেবে নেওয়া যায় না। ওই লোকটা ট্রেনিং সেন্টারে থাকাকালীন কয়েক মাসেই বেশ ভালো মতো চিনে গিয়েছে তে। মুখে একবার যেই কথা বলে ফেলে সেটা করেই ছাড়ে। তার মানে
তে বাঁচার চান্স 0%। কিন্তু ও হাল ছাড়ার পাত্রী, কোনোভাবেই ধরা দেবে না জাংকুক স্যারের কাছে। দরকার পড়লে আরো পাকাপোক্ত প্রমাণ সংগ্রহ করবে, নিজেকে খুব খারাপ প্রমাণ করবে। এতে জাংকুক নিজেই রেগে গিয়ে ওকে ছেড়ে দেবে। অবশ্য বিবাহিত হওয়ার পরেও অন্য ছেলের সাথে সম্পর্ক করা মেয়েকে নিজের বউ হিসেবে রাখার মতো লোক জাংকুক নয়, এতটুকু ভালো করে বুঝে গেছে তে। তাই ও এই পন্থাই অবলম্বন করবে বলে ঠিক করলো। কথাটা মাথায় আসতেই তৎক্ষণাৎ ওর নিজের কলেজের বন্ধু জেহপের কথা মনে পড়লো। সঙ্গে সঙ্গে এই রাতেই কন্টাক্ট লিস্ট সার্চ করে জেহপের ফোন নম্বর বের করে ওকে কল করলো তে। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো জেহপ। তে ফোনটা কানে নিয়ে চিল্লিয়ে আফসোসের সুরে বলতে লাগলো, দেখ বন্ধু, আমার কি কপাল। কেন রে, কি হয়েছে? কেউ কিছু বলছে তোরে? জাস্ট একবার নাম্বার কেটে রেখে আসবো। না রে বন্ধু, কেউ কিছু বলেনি আমাকে, কিন্তু আমার কি আর দুঃখের শেষ আছে? তুই আমার দোস্ত হয়েও একবার মাত্র কল দেওয়াতেই সঙ্গে সঙ্গে রিসিভ করলি, আর এদিকে আমার স্বামীকে বারবার কল দিল, তার কল রিসিভ করার সময় হয় না। আমার জীবনটা তামা তামা হয়ে গেল রে দোস্ত। এই দুঃখ আমি কোয়ানে রাখবো? ডিভোর্স দে দোস্ত, জাস্ট ডিভোর্স। এর উপরে আর কোনো কথা নাই। ডিভোর্স তো দেবই দোস্ত। এর জন্য এত রাতে তোকে কল দিয়ে ডিস্টার্ব করলাম। আরে ডিস্টার্ব কিসের? তুই তো আমার প্রাণের বন্ধু, তোর জন্য একটু সময় হবে না আমার? সমস্যা নেই কোনো, তুই কন্টিনিউ কর। ঠিক আছে, এখন মেইন টপিকে আসি তাহলে। আসলে আমিও নাকি ডিভোর্স দিতে চাচ্ছি, কিন্তু এর জন্য শক্ত কোনো রিজন নেই আমার কাছে। হ্যাঁ, একটা কারণ আছে, সেটা হলো উনি রাগী আর অনেক স্ট্রিক্ট, কিন্তু এটা কোনো পাকাপোক্ত কারণ হিসেবে দাঁড় করাতে পারবো না। উনি এই কারণের জন্য আমাকে ডিভোর্স দেবে বলে মনে হয় না। তাই আমাকে একটা সেনসিটিভ কারণ দাঁড় করাতে হবে। কি কারণ? ফোনের ওপাশ থেকে যে কৌতূহলী কণ্ঠ শোনা গেল। তে একটু রয়েসই ফিসফিস করে বলতে লাগলো, ওনার সামনে আমার নিজেকে খারাপ প্রমাণ করতে হবে, কিন্তু আমার তো একমাত্র তুই ছাড়া আর কোনো ছেলে বন্ধু নেই, আর না তো আছে কোনো এক্স আর নেক্সট। এজন্য তোকেই আমার হেল্প করতে হবে। কি হেল্প দোস্ত? তুই জাস্ট একবার বলে দেখ, তোর জন্য জানও দিয়ে দিতে পারবো। আরে শালা, জান দেওয়া লাগবে না, তুই জাস্ট কয়েকদিনের জন্য আমার প্রেমিক হওয়ার অ্যাক্টিং করবি, এতেই চলবে। কিন্তু দোস্ত, জিওপের আমতা আমতা কথা শুনে তে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি কিন্তু? আমার গার্লফ্রেন্ড, ও যদি জানতে পারে? আবে শালা, ও জানলে কি হবে? তুই তো আমার ফেক বয়ফ্রেন্ড সাজছিস, তাই না? ও জানলে কোনো সমস্যা হবে না। কথা হচ্ছে জাংকুক স্যার যেন সত্যিটা জানতে না পারে। কিন্তু দোস্ত, আমার তো জাংকুক স্যারের কথা শুনলেই ভয় লাগে। উনি নাকি স্ট্রিক্ট মানুষ, যদি রেগে গিয়ে আমার হাত পা ভেঙে দেয়, তারপর তো আমার আর বিয়ে হবে না, গার্লফ্রেন্ডও ছেড়ে চলে যাবে। তুই না একটু আগেই বললি আমার জন্য জান দিতে পারবি, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন গাধা? শোন, আমি এত কথা শুনছি না তোর। আগামীকাল তুই রমনা পার্কে আয়, দেখা করি, ফটো তুলি, তারপরে স্টোরি দিই। স্টোরি? স্টোরি কেন? তোর জাউরা দুলাভাইকে দেখাবো তাই। ওপাশ থেকে জেহপের আর্তনাদ শোনা গেল, তবে তে সেসব কানে নিল না। চট করে কল কেটে দিল। জোর নিঃশ্বাস টানলো ও। জেহপের আশা নিয়ে কোনো সন্দেহ নেই, তেকে প্রাণের বন্ধু মানেও। এজন্য ওকে নিয়ে চরম আত্মবিশ্বাস আছে তের। আগামীকালের জন্য একটা চতুর পরিকল্পনা করে বিছানায় শুতে গেল ও। বিকেলে জেহপের সাথে তে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে, বিভিন্ন জায়গায় একসাথে দুজনে ছবিও তুলেছে। সন্ধ্যায় বাসায় আসার পরপরই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেই ছবি ফেসবুকের স্টোরিতে দিয়েছে। তের আইডিতে ফ্রেন্ড সংখ্যা মাত্র 250। সেই 250 জনের মধ্যে 249 জনকে হাইড করে শুধুমাত্র জিয়ন জাংকুক নামক আইডিটাকে রেখে স্টোরি আপলোড করেছে ও। তবে হতাশার ব্যাপার হলো, গোটা ঘন্টা তিনেক পেরিয়ে গেলেও লোকটা স্টোরি সিন করেনি। অবশ্য সব সময় যে তের স্টোরি সিন করে তাও ঠিক নয়, মাঝে মাঝে সিন করে। তে প্রায় প্রতিদিনই 2-3টা করে স্টোরি দেয়। হিসেব করলে জিয়ন জাংকুক বোধহয় মাসে ওর 4-5টা স্টোরি সিন করে, তাও বোধহয় ভুল করে সিন করে ফেলে। তবে স্টোরিতে কোনো রিঅ্যাক্ট অব্দি দেয় না। আজও যে সিন করবে তার কি কোনো গ্যারান্টি আছে? তবু তে
24 ঘন্টার জন্যই স্টোরি স্থায়িত্ব রাখবে। যদি লোকটা আসলেই সিন করে তখন সেই আশায় তো বসে আছো। তে জাংকুকের আইডি ঘুরে এসেছে। লোকটা অ্যাক্টিভ স্ট্যাটাস সবসময় অফ করা থাকে। এখনো অনলাইনে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। ঠিক এই কারণে খুব হতাশ হলো ও। ঘড়ির কাঁটা রাত 1:30টার উপরে। তে আজ রাতে দেরি করে খাবার খেয়েছে। 12:30টায় নিজে রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে একটু ব্যালকনিতে হাঁটাচলা করেছে। এতক্ষণ ফোন হাতে নেওয়ার সময় হয়নি ওর। এখন ঘরে এসে বিছানা ঠিকঠাক করে শুয়ে পড়লো তে। অভ্যাস বশতই মোবাইলটা হাতে নিল। মোবাইলটা হাতে নিয়ে চমকে উঠলো ও। 13টা মিসড কল, তাও আবার জিয়ন জাংকুকের নম্বর থেকে। লোকটার ফোন নম্বর বাজে লোক লিখে সেভ করে রেখেছিল ও। সেই বাজে লোক ওকে এই প্রথমবার কল দিয়েছে, তাও এতবার। কি কারণে? এর হঠাৎ মনে পড়তেই ওয়াইফাই অন করে দ্রুত ফেসবুকে ঢুকলো। এরপর সোজা নিজের স্টোরি ভিউতে দুটো স্টোরি দিয়েছিল ও। দুটোই জিয়ন জাংকুক সিন করেছে। বরাবরের মতোই কোনো রিয়্যাক্ট নেই, কিন্তু স্টোরি রিপ্লে করেছে লোকটি। রিপ্লেতে কি লিখেছে তা ঠিক বোঝা যাচ্ছে না। তে মেসেঞ্জারে জাংকুকের কনভারসেশনে প্রবেশ করতেই দেখলো জাংকুক মেসেজ লিখছে, পেয়াদব, সামনে পেলে থাপ্পড় মেরে মুখের মানচিত্র চেঞ্জ করে দেব। মেসেজটা পড়া মাত্রই তের হাত অটোমেটিক মুখে চলে গেল। তখন খেয়াল করলো জাংকুকের আজ ফেসবুকে অ্যাক্টিভ স্ট্যাটাস অন করা। তে ভয় পেয়ে দ্রুত নিজের মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস অন করতে যাবে, তখনই জাংকুকের মেসেজ আসলো আবারও, যেখানে লেখা ছিল অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে ফাইজলামি করার কথা ভুলেও ভেবো না। আরেকবার কল দেব, রিসিভ না করলে বিলিভ মি ঢাকায় এসে মাটিতে দাফন করে দিয়ে যাব তোমাকে। তে মেসেজটা দেখে বুকে ফু দিয়ে দোয়া দরুদ পড়তে লাগলো। আজও শেষ। কল রিসিভ করলে না জানি কি কি বলবে। তে ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তখনই জাংকুকের কল আসলো। তের সেই মেসেজটার কথা মনে পড়তেই তড়িঘড়ি করে ফোন রিসিভ করে ভয় ভয় কানে ধরলো। মিনিট খানেকেও ফোনের ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না আসায় তে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, হ্যালো ইডিয়েট। তে হ্যালো বলা মাত্রই ফোনের ওপাশ থেকে ধমকে শব্দটি শোনা গেল। কিঞ্চিত কেঁপে উঠল তে। তবে মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সামান্য হাসার চেষ্টা করে বলল, ইডিয়েট? কে ইডিয়েট? বুঝো না, বোকা সেজে থাকো তুমি। কই না তো। স্টোরিতে ওই ছেলেটা কে? কেন দেখতে পান না চোখে? একপাশে তো ক্যাপশনে লিখে দিয়েছি, উইথ মাই বিলাভ। আপনি ইংরেজি বোঝেন না বুঝি? আহারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এই কথাটার অর্থ হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে। এবার বুঝেছেন? তুমি আসলেই থাপ্পড় খাওয়ার যোগ্য বেয়াদব। এসব বলতে মুখে বাঁধে না তোমার? না, একটুও বাঁধে না। বাঁধবে কেন? কত সহজ একটা কথা। আমি কি বাক প্রতিবন্ধী নাকি যে আমার কথা মুখে বাঁধবে? জাংকুক তখন ভীষণ ক্লান্ত। আজ ক্যান্টনমেন্টে ফিরেছে রাত 12:30টার পরে। এসে সামান্য বিশ্রাম অবধি নিতে পারেনি। তার মধ্যেই এই কাহিনী। মস্তিষ্কে যেন জ্বলন্ত আগুনের মতো দপদপ করছে। রাগে মাথা ব্যথায় মাথা ছিঁড়ে চৌচির হয়ে যাবে বলে মনে হচ্ছে। জাংকুক তের কথাগুলো শুনছে। রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি এই মুহূর্তে, না হলে ওর মুখ থেকে এমন কথা বের হয়ে যাবে যে ওই মেয়ে তা সহ্য করতে পারবে না। জাংকুক দ্রুত হাতে বেড সাইডের ড্রয়ার থেকে একটি সিগারেটের প্যাকেট নিল। সেখান থেকে একটি সিগারেট মুখে দিয়ে লাইটের সাহায্যে জ্বালিয়ে নিল। জাংকুক এক হাতে ফোন, সেটা কানে ধরা, আরেক হাতে সিগারেট, যেটা বারবার মুখের কাছে নিয়ে তাতে টান দিয়ে ধোঁয়া ছাড়ছে। পরনে ওর একটি খাকি জলপাই রঙের প্যান্ট আর জলপাই রঙের স্যান্ডো গেঞ্জি। জিম করা হাতের বাহু ঘেমে গেছে। কপালের কোণ বেয়ে চুল হতে ঘাম গড়িয়ে পড়ছে মুখে। আজ সেটা মোছারও প্রয়োজন বোধ করছে না জাংকুক। ফোনে শক্ত করে চেপে ধরে শান্তভাবে কিছুটা গম্ভীর গলায় ফোনের ওপাশে থেকে উদ্দেশ্য করে বলল, কে? ভালোভাবে বলছি আমি, প্লিজ এসব কাজ বন্ধ করো। আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করো না। তোমাকে এই ফার্স্ট এন্ড লাস্ট টাইম ওয়ার্ন করছি আমি। কিসের ওয়ার্নিং? আপনার ওয়ার্নিং এর ধার ধারি নাকি আমি? আর আপনি কি মনে করেন আপনাকে ভয় পাই?
আপনার কথা মতো চলবো আমি? হোয়াটই জোক। তাচ্ছিল্যের হাসি ওর। মেয়েটার কথাবার্তা শুনে এপাশে জাঙ্কুকের রাগের মাথা দপদপ করে আগুন জ্বলছে। ও হাত মুঠো করে দাঁতে দাঁত পিষে তেকে উদ্দেশ্য করে বলল, দূরে আছে বলে যা খুশি তাই করছো তাই না? ইচ্ছে স্বাধীন মতো চলাফেরা করছো, ছেলেপেলের সাথে মেলামেশা করছো, কোনো কিছুর পরোয়া করছো না। একবার শুধু আসতে দাও, তোমার ছাল তুলে নেব, হাত পা বেঁধে বসিয়ে রাখবো। আরে আসেন আসেন, আপনাকে ভয় পাই নাকি? এসে দেখিয়ে যান আপনার ওই জল্লাতের মতো চেহারাটা। যদিও ওই চেহারাটা দেখলে আমার দিন খারাপ যায়, এজন্য আপনি রাতে আসবেন, ওকে? বিলিভ মি তে, তোমার এসব কাজের জন্য যদি টেনশনে আমার আজ রাতে ঘুম খারাপ হয়, তাহলে ঢাকায় ফেরার পর তোমার প্রতিটি রাতের ঘুম হারাম করব। একটা রাতও শান্তিতে ঘুমোতে দেব না। কথাটি বলেই তেকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল জাঙ্কুক। এদিকে তে এতক্ষণ জাঙ্কুকে জব্দ করতে পেরেছে ভেবে বেশ আমোদে থাকলেও লোকটার শেষার্থক কথা শুনে চমকে থমকে গেল। অজানা এক ভয়ে ওর শীত দ্বারাবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দ্রুত বিছনায় শুয়ে গায়ের উপরে কম্বল টেনে মুখ অব্দি ঢেকে নিল। তারপরেই মনে পড়লো ট্রেনিং সেন্টারে থাকাকালীন জিয়ন জাঙ্কুকের ওই জিম করা অর্ধ উন্মুক্ত জলপাই রঙের স্যান্ডো গেঞ্জি এবং খাকি প্যান্ট পরিহিত শরীর। চেহারা ভেসে উঠল চোখের সামনে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল জাঙ্কুকের কিছুক্ষণ আগে বলা শেষ কথাটি, আমার আজ রাতের ঘুম খারাপ হলে ঢাকায় ফিরে তোমার প্রতিটি রাতের ঘুম হারাম করব আমি। একটা রাতও শান্তিতে ঘুমাতে দেব না। কথাটি মনে আসতেই শিউরে উঠল তে। মনে মনে ভাবতে লাগলো, জাঙ্কুক কি তাকে ভালোবাসে? তাকে নিয়ে জেলাস? জাঙ্কুক কবে তাকে ভালোবাসলো? সে তো জাঙ্কুককে বিয়ের পর থেকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। জাঙ্কুক কি তাই, নাকি অন্য কিছু? তে জাঙ্কুককে প্রথমে পছন্দ না করলেও বিয়ের পর থেকে প্রতিদিন তার কথা ভাবতে ভাবতে একসময় সেই কঠিন পুরুষকে কঠিনভাবে ভালোবেসে ফেলে তে। তে চাইছিল জাঙ্কুক যেন তার সাথে কথা বলে, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো মেলামেশা থাকে তাদের। কিন্তু জাঙ্কুক বিয়ের পর থেকে তেকে কখনোই ফোন করেনি। অভিমান হয়েছে তে। তাই তো চেয়েছে সম্পর্কে থেকে মুক্তি পেতে। হয় জাঙ্কুক তাকে মেনে নেবে, নয়তো ডিভোর্স দেবে। তাই এই সমস্ত প্ল্যান করছে তে। তে একটা কাণ্ড ঘটিয়ে একেবারে শান্ত হয়নি। অমন মেয়ে ও নয়। নিজের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকবে না ও। তাই আজ জেহবকে নিয়ে আবারও ঘুরতে বের হলো। এমনিতে তে ঘোরাঘুরি পছন্দ না করলেও জেহবের সাথে নতুন জায়গায় কয়েকটি ছবি তুলে আবারও স্টোরি দেবে। দেখবে জিয়ন জাঙ্কুক আর কতটা জেলাস ফিল করে। তাই তো নতুন এক জায়গায় ঘুরতে এসেছে ওরা দুজন। জেহব দুটো আইসক্রিম নিয়ে আসতেই একটা আইসক্রিম কেড়ে নিল তে। জেহব একটি মাথায় গাঁটটা দিয়ে বলল, শাকচুন্নি, কেড়ে নেওয়ার কি আছে? তোর জন্যই তো এনেছি। যদি পড়ে যেত, নষ্ট হয়ে যেত না? ভাই আর বলিস না, নষ্ট আর আইসক্রিম, ওতে কিছু হতো না। আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল রে বন্ধু। কথাটা বলেই তে আফসোস এবং বিলাপ শুরু করলো। জেহব নিজের আইসক্রিমে কামড় বসাতে বসাতে বলল, ওরে আমার মা, এবার একটু থাম। দয়া করে আর কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। তোর বিয়ের পর তোর মুখ থেকে এতবার জীবন নষ্টের কাহিনী শুনতে শুনতে আমার নিজের জীবনটাই ধ্বংস হয়ে গেল। এবার ক্ষমা দে আমার মা। চুপ কর, চুপ শালা। আমার জীবনের করুণ কাহিনী শোনার মতো কেউ নাই, শুধু তুই আসোস। এখন তুইও যদি পল্টি মারোস তাহলে মাথা ফাটাবো কিন্তু। তে জেহপের দিকে তেড়ে আসতে গিয়েও বেচারা অসহায় মুখখানা দেখে আবার শান্ত হয়ে বসলো। তারপর হঠাৎ চুপচাপ হয়ে বলল, কি করা যায় দোস্ত বলতো? কোনো সলিউশন দে। ওই বেটা তো আমার জীবনটা জাহান্নাম করে দিছে। যে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, একটা কথা বুঝি না দোস্ত, তোরা তো একসাথে থাকিস না, তাহলে জাঙ্কুক স্যার তোর জীবনটা জাহান্নাম করলো কিভাবে? এটাই তো সমস্যা, আমরা একসাথে থাকি না, আর 10টা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক না। বিবাহিত হয়েও সবখানে অবিবাহিত পরিচয় দিতে হচ্ছে, এটাই আমার সমস্যা। উনি কেন আমাকে স্ত্রীর অধিকার দেবে না, কেন আমাকে পাত্তা দেবে না? এজন্যই আমি ডিসাইড করে নিয়েছি, হয় আমার পাত্তা চাই, না হয় ডিভোর্স। তার কদ্দূর কি এগোলো? পাত্তা টাত্তা তো দিচ্ছে না, ডিভোর্সই দেবে। তোর আমার ফটো স্টোরি দেওয়াতে একটু কাজ হয়েছে দোষ, এখন শুধু ছক্কা মারাটা বাকি। ছক্কা? কি
কিসের ছক্কা? আয় তোর কানে কানে বলি, আশেপাশে মানুষ শুনলে আবার কি না কি ভাববে। দেহ কান এগোলো তের মুখের কাছে। তে কানে কানে কথাগুলো বলে শেষ করতেই জব সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল। লাফিয়ে উঠে উত্তেজিত হয়ে বলল, না না দোস্ত, তোর সাথে আমি নাই, এমন অপকর্মে জড়াস না আমারে। পা ধরি মা তোর, এবারের মতো মাফ কর আমারে। তোর স্বামী সত্যি এবার আমার হাত পা ভেঙে দেবে, মেরে টেরেও ফেলতে পারে। আমি অকালেই মরতে চাই না দোস্ত, আমার এখনো একটা জিন্দেগি পড়ে আছে, বউ বাচ্চা কিছুই হইল না এখনো। কথাটা বলেই যে কপাল চাপড়ে বিলাপ করতে শুরু করলো। তে ওর পিঠের মাঝখান বরাবর একটা জোরে থাবা বসিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এটুকু করতে পারবি না? গেলে তো শুধু তোর হাত পাই যাবে, জান তো আর যাবে না। তুই না আমাকে প্রাণের বন্ধু বলিস, এই প্রাণের বন্ধুর জন্য এটুকু করলে কি পাপ হবে বল? তে খুব অসহায়ভাবে কথাগুলো বলতে লাগলো। শুরু হয়ে গেল ওর ইমোশনাল ব্ল্যাকমেল। এমন ইমোশনাল কথাবার্তা শুনলে স্বয়ং বনের রাজা সিংহ কান্না করে দেবে। সেখানে জেহবের মতো লোক তো এক মুহূর্তে গলে টলে গেল। আচ্ছা দোস্ত, তুই যা বলবি তাই হবে। এ কথা বলে দুজনে উঠে দাঁড়ালো। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় ফিরতে হবে। ফেরার জন্য পা বাড়ানোর আগে দুজনে একসাথে একটি ফটো তুললো। সাধারণ ফটো নয়, একটু গভীরভাবে দেখানোর জন্য তের ইনস্ট্রাকশন অনুযায়ী জেহপাটতে প্রেমিক প্রেমিকার মতো দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে সুন্দর একটি ছবি তুলল। মুখে একরাশ চমৎকার হাসি, চোখের ভাষায় যেন মনে হয় জনম জনমের প্রেম আছে ওই দুজোড়া চোখে একে অপরের প্রতি। এই ফটো দেখলে যে কেউ এই কথা বলতে বাধ্য হবে। সন্ধ্যায় বাসায় আসার ঘন্টা দুয়েক পরেই একটু ঘুমিয়েছিল তে। ভীষণ ক্লান্ত ছিল ও। বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শরীর এলিয়ে দিতে চোখে ঘুম নামলো। কখন যে ঘুমিয়ে পড়েছিল সেই খেয়াল নেই ওর। তবে ঘুম ভাঙলো ওর আম্মার ডাকে। তে রুমের লাইট নিভিয়ে ঘুমিয়েছিল। ওর আম্মা এসে ডাকতেই হঠাৎ ধরফরিয়ে উঠে বসে দেখলো ওর আম্মার সামনে খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। আম্মা প্রায় সময় ওর রুমে এসে ওকে ঘুম থেকে ডেকে তোলেন, কিন্তু এভাবে কখনো খুন্তি হাতে ধরে ডাকেননি। তাই একটু অদ্ভুত ঠেকলো ওর। হতভম্ব এবং কৌতূহলী মিশ্রিত চাহনিতে মায়ের দিকে তাকালো। তে আম্মা জিন খুন্তি হাতে খাড়া করে বিছানায় তের পায়ের কাছে বসলেন। তের মা সহজে রাগ ঢাক করে না, সেখানে আজ মায়ের কিছুটা রাগান্বিত ও গম্ভীর মুখশ্রী দেখে আটকে উঠলো। বুড়ো কুচকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে আম্মা, এত রাতে কি রান্না করছো? আমার মাথা মাথা রান্না করব। তোমার যন্ত্রণায় তো মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, সেটা কমাতে হবে না? কি হয়েছে আম্মা? তে আমতা আমতা করে বলল। জিন খুন্তি নাড়িয়ে কটমট চাউনিতে তাকিয়ে থেকে বলল, আমাদেরই তো দোষ, বেশি লাই দিয়ে ফেলেছি তোমাকে। এই জন্য লাই দেওয়ার কারণে ভুলেই গেছো যে তুমি একজন বিবাহিত মেয়ে। তোমার এখন একটু রয়ে সয়ে চলা উচিত। বাইরে এত ছেলে বন্ধুদের সাথে আড্ডা কিসের এখন? আমার কাছে ফোন করে নালিশ করা হবে কেন? কে করেছে নালিশ? তোমার স্বামী, আমার মেয়ে জামাই। ওরকম সহজ সরল জামাইটা আমার। তোমার সাথে না পেরে আমাকে কল করে নালিশ করতে হলো তোমার ব্যাপারে। বোঝো তুমি কতটা সীমা পেরিয়ে গেছো? তে স্বয়ংক্রিয়ভাবে ভুরু কুঁচকে গেল। চিয়ন জাংকুক ওর ব্যাপারে ওর মার কাছে অভিযোগ জানিয়েছে। কত বড় বজ্জাত লোক! তে মুখে কিছু বলল না। এর মধ্যে ওর আম্মা বলে উঠলেন, আজ থেকে তোমার ঘরের বাইরে পা ছোঁয়ানো বন্ধ। তে এবার আর চুপ থাকতে পারলো না, উদ্বিগ্ন হয়ে বলল, ঘরের বাইরে পা বেরোনো বন্ধ মানে কি আম্মা? কি বলছো এসব? কে জারি করেছে এই কারফিউ? জাংকুক দিয়েছে। জাংকুক দিয়েছে মানে? উনি কেন দেবেন? আমি কি ওনার কথা মতো চলবো নাকি? চলতে হবে। কথাটি বলতে বলতে দরজার দিকে এগিয়ে গেলেন জিন। তে পিছন থেকে প্রশ্ন শুনল, কেন চলতে হবে কেন ওনার কথায়? কারণ ও তোমার স্বামী। মায়ের জবাবটা শোনা মাত্রই তে বিড়বিড় করে বলল, বনের স্বামী মা, মানি না ওনাকে স্বামী। তের কথা কেউ শুনলো না। আজ থেকে ঘরের বাইরে বেরোনো বন্ধ। সব হয়েছে ওই লোকের জন্য। লোকটা যে এত শয়তান তাকে তে বুঝতে পেরেছিল। রাগে জেদে দুঃখে কান্না পাচ্ছে ওর। নিজের মাথা চুল ছিঁড়তে মন চাইছে, তবে মন চাইলেও সেটা করা যাবে না। নিজেকে বড্ড বেশি ভালোবাসে। এই স্বৈরাচারীর জন্য নিজের ক্ষতি
করবে না, বরং শেষ অবধি দেখবে। তে জেদ ধরে অবশেষে বিকেলে জিওপের সাথে তোলা সেই ছবিটা ফেসবুক স্টোরিতে দেওয়ার কথা ভাবলো। এগুলো সে দুদিন পরে দিতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক যা শুরু করেছে তাতে তের জেদের মাত্রা বাড়ছে বই কমছে না। জাঙ্কুক ওকে দমন করতে চাইছে, কিন্তু তে তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। তে ফটোর সাথে তুমি এসো তবু এসো ভালোবেসে গানটা যুক্ত করলো। শেষ মুহূর্তে কি মনে করে যেন ক্যাপশনে ছোট্ট করে এক কোণে লিখে দিল, বিয়ে করছি খুব শীঘ্রই, দোয়া রাখবেন আমাদের জন্য। এর আজ দুদিন চিন্তায় চিন্তায় ঘুম হয়নি। সেদিন জাঙ্কুক ওই স্টোরিটা দেখেছিল, তবে স্টোরি সিন করার পরেও লোকটা কিছু বলেনি। না তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিয়েছে, আর না তো কোনো ফোন কল। কি ব্যাপার, হঠাৎ এমন হার মেনে নিল কেন লোকটা? তার মানে কি সত্যি এবার ডিভোর্স দিয়ে দেবে? জাঙ্কুক বোধহয় ওই স্টোরির কথাগুলো সত্যি ধরে নিয়েছে, এজন্য চুপচাপ আছে। তে কি এখন কল দিয়ে ডিভোর্সের কথা বলবে? না, এখন বড় চুপ থাকো। জাঙ্কুক নিজেই দুই এক দিনের মধ্যে ওকে কল টেক্সট দিয়ে ডিভোর্সের কথা বলবে, এতটুকু শতভাগ নিশ্চিত। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, ডিভোর্সটা এবার তবে হয়েই যাবে। এই খুশিতে ফ্রিজ থেকে পরপর দুটো আইসক্রিম এনে মাঝরাতে বের করে খেলোতে, তারপর খুশি মনে শটান বিছনায় শুয়ে পড়লো। কিছুক্ষণ শুতেই চোখে ঘুম লেগে গেল ওর। দুদিনের মতো আগামীকালের দিনটাও নিশ্চয়ই অনেক ভালো কাটবে ওর, এই আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে পড়লো ও। শীতকালে খুব সকালে তের ঘুম ভাঙতে চায় না। এই সময় বেলা 10টা 11টা অবধি ঘুমিয়ে থাকেও। আজও সেভাবে ঘুমিয়েছিল। ঘুম ভাঙলো ওর মায়ের ডাকে। ঘুম জড়ানো চোখে মায়ের ডাক শুনে ঘুরে কুঁচকে ফেললো তে। দেখার জন্য সামনে তাকানোর চেষ্টা করলো, তবে চোখ মেলতেই পারছে না। ঘুম ঘুম চোখে ভুরু কুঁচকে বিরক্তির স্বরে বলল, কি হয়েছে আম্মা, সাত সকালে ডাকছো কেন? মেহমান এসেছে, জলদি উঠে পড়ো মা। তে ঠিক মতো শুনতে পেল না, ও শুনেছে মানুষ এসেছে, তাই হাই তুলতে তুলতে চোখ খোলার চেষ্টা করে বলল, মানুষ? কোন মানুষ এসেছে? প্লিজ আম্মু, এখন আবার বলো না ওই স্বৈরাচারী লোকটা এসেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওনার মুখ দেখলেই আমার দিনটা খারাপ যাবে। তে কথাটা বলে উঠে বসার চেষ্টা করলো, তবে ঘুম ওকে এতটাই কাবু করে রেখেছে যে শোয়া থেকে উঠে বসতেও আলসামি লাগছে ওর। কিম তেইহুং তে বিছানার উপর পাশে উল্টে পাল্টে ঘুমানোর জন্য গড়াগড়ি খাচ্ছিল। তখনই খুব কাছ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, একটা পুরুষালী তীক্ষ্ণ গম্ভীর কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা তের কানে নাভিতে সোজা বুকে গিয়ে বিঁধল। কোথায় ঘুম, কোথায় আসেনি, সব যেন অদৃশ্য হয়ে পালালো। তে স্তব্ধ, হতভম্ব এবং একই সাথে আটকে উঠল। খুব পরিচিত কণ্ঠস্বর। ট্রেনিং সেন্টারে এই কণ্ঠস্বর এবং এর মালিককে ভীষণ ভয় পেত ও, সর্বক্ষণ আটকে থাকতো। সেই কণ্ঠস্বর আজ ওর কাছে, খুব কাছে। তে ভাবলো ও ভুল শুনেছে। মনকে বুঝ দিতে ওভাবে শুয়ে থেকে সামনে থাকা অস্পষ্ট ব্যক্তিকে প্রশ্ন করলো, কে আপনি? আমি জিয়ন জাঙ্কুক। সামনে থেকে একদম শান্ত ধীর স্থির জবাবটা আসলো। তে চমকে উঠে চোখ খুলে তাকালো এবার উক্ত নামটা শুনে। তখনই ওকে আরো চমকে দিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, ঘুমালে এমন অশ্লীল ভাবে ঘুমাবে না, ঘুমানোরও একটা শালীনতা আছে। তে দুপুর 12টা, জাঙ্কুক ফ্রেশ হতে গিয়েছে, তাও আবার কিনা তের ওয়াশরুমে। তে রুমের মধ্যে পায়চারি করছে, ওদিকে ওয়াশরুমের ভিতর হতে শাওয়ারের শব্দ ভেসে আসছে। তে বারবার ওদিকে তাকিয়ে গজগজ করছে। গজগজ করতে করতে ও বিরক্ত স্বরে বিড়বিড় করলো, এসেই আমার ওয়াশরুম দখল হয়ে গেছে। উড়ে এসে জুড়ে বসেছে লোকটা, এমন একটা ভাব করছে যেন এটা তার শ্বশুরবাড়ি। কথাটি বিড়বিড় করতেই জিভ কাটলো তে। তারপরে বলল, ও হ্যাঁ, বেটার তো শ্বশুরবাড়ি এটা। বেটার ঘাড়ে বেডিং ব্যাগ দেখেছি, তার মানে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর সোজা এখানে চলে এসেছে, নিজ বাসায় যায়নি। কথা হচ্ছে বেটাকে তাড়ানো যায় কিভাবে। কথাটি ভাবতে ভাবতেই ফোন বের করে জিহবকে কল দিল। একবার রিং বাজাতেই জিহব রিসিভ করলো। তে ফোন কানে তুলে চাপা স্বরে বলল, দোস্ত আমার তো সর্বনাশ হয়ে গেল রে। কিসের আবার সর্বনাশ হলো তোর? ফোনের ওপাশ থেকে জিহবের চাপা কণ্ঠস্বর শোনা গেল। তে গলা আরেকটু
নামিয়ে এনে ফিসফিস করে জবাব দিল, ওই বেটা জাঙ্কুক আছে না, এখানে চলে এসেছে আমাদের বাসায়, এসে আমার রুম, বিছানা, ওয়াশরুম সব দখল করে নিয়েছে। আমাকে এখন পর্যন্ত কিছু বলেনি, কিন্তু ভাবসাব ভালো মনে হচ্ছে না দোস্ত। কোনো কথা বলেনি আমার সাথে, কেমন যেন গম্ভীর হয়ে আছে। ঝড়ের পূর্বাভাস বুঝলি, যখন তখন কানের নিচে দুটো বসিয়ে দিতে পারে। কি করব দোস্ত বলতো, এই লোককে তাড়ানো যায় কিভাবে? দাঁড়া, ভাবতেছি। কথাটি বলেই যে ফোনের ওপাশে চুপচাপ 2 মিনিট নীরব হয়ে থাকলো। এরপর ফট করে লাফিয়ে বলল, পাইছি রে দোস্ত, জ্বালাতে হবে, আগুন জ্বালাতে হবে ওনার গায়ে, যদি কেস খেয়ে যায়। আরে আগুন জ্বালাতে হবে না গাধি, দুলাব্রোকে জ্বালাতে হবে, জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে ফেলতে হবে, যাতে উনি নিজে থেকে তোকে মুক্তি করে দেন। কিন্তু কিভাবে জ্বালাবো? সব ভাবে প্রতিটা মুহূর্তে। কথাটি বলে একটু থামলো যেহব, তারপর আবার জিজ্ঞাসা করে, দুলাপুরো এখন কোথায় আছে? ওয়াশরুমে। 1/2 ঘন্টা হয়ে গেল রে ভাই, পুরুষ মানুষের কি এত সময় লাগে গোসল করতে? আমার তো 1.5 ঘন্টা লাগে দোস্ত। কথাটি বলে বিড়বিড় করে আবার জিভ কাটলো যেহব, তবে সেটা তে ঠিক মতো শুনতে পেল না। যেহব বলল, এখন আমি যা যা বলি তাই কর, দেখবি দুলাপুরো আজই তোকে ছাড়ছে। যেহব থেকে কতগুলো পরামর্শ দিল, তেও মনোযোগ সহকারে সবগুলো শুনলো। জাঙ্কুক সাধারণত ওয়াশরুমে এত সময় লাগায় না, তবে সারা রাত দীর্ঘ জার্নির পর ক্লান্ত শরীরে এসে এমন দীর্ঘ একটা সময় ফ্রেশনেস ভীষণ দরকার ছিল ওর, না হলে ক্লান্তি কাটানো সহজ হতো না। ঠিকমতো ঘুমও হয়নি। তাছাড়া জাঙ্কুক অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ বা অন্য কিছু একদমই পছন্দ করে না। শাওয়ারের নিচে একটানা ভিজেছিল ও, মাথা বেশ গরম আছে। তের মুখটা দেখলেই ওর রাগ চরম মাত্রায় বেড়ে যায়। তারপর মেয়েটার কর্মকাণ্ড রীতিমতো অসহ্যকর। অত্যন্ত ধৈর্যশীল জাঙ্কুককেও ওই মেয়ে নিজের কর্মকাণ্ড দ্বারা ধৈর্যহারা করে ফেলেছে। শাওয়ারে ছিটে ফোটা পানি জাঙ্কুকের ক্লান্তি এবং রাগ দুটোই একসাথে কমিয়ে দিচ্ছিল। তখনও হঠাৎ বদ্ধ দরজায় টোকা পড়লো। জাঙ্কুক শাওয়ার অফ করে কিঞ্চিত ভুরুকুচে প্রশ্ন করল, কে? আমি, আপনার অলক্ষী বউ। জবাবটা শুনে জাঙ্কুকের ভুরু তিমাত্রার আকারে আরো বেশি কুঁচকে গেল। দেখে তোয়াক্কা না করে বিরক্তি ভরে ও আবারও শাওয়ার নিতে লাগলো। তখনই বাইরে থেকে তে বলে উঠলো, বলছিলাম ভাই সাহেব, আপনি কি বাথরুম সিঙ্গার নাকি? এত দেরি হচ্ছে যে বের হতে। জাঙ্কুকর কথাবার্তা শুনে শাওয়ার বন্ধ না করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে জবাব দিল, এখান থেকে বের হয়ে প্রথমে তোমার গাল আগে থাপ্পড়ে লাল করবো বেয়াদব। একটা থাপ্পড় দেবো ভাই সাহেব বলে ডাকার জন্য, আর একটা থাপ্পড় দেবো এসব রিডিকুলাস টাইপের কথাবার্তা বলার জন্য। আর আমি কে সেটা তোমাকে এখান থেকে বের হয়ে দেখাচ্ছি। তে তবু সেখান থেকে সরল না, বরং একটা ভয়ঙ্কর দুঃসাহসী কাজ করে বসলো। জাঙ্কুকের কথা বলার সাথে সাথে খুব সাবধানতার সহিত আস্তে ধীরে বাইরে থেকে ওয়াশরুমের সিটকানি আটকে দিল। এর মিনিট 5 পর জাঙ্কুক বের হওয়ার জন্য দরজা ভিতর থেকে খুলে টান দিতেই দেখলো দরজা খুলছে না। তীক্ষ্ণ মস্তিষ্কে জাঙ্কুক বুঝতে অসুবিধা হলো না যে দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাজটা কার। ও চেঁচিয়ে বলল, তে দরজা খোলো কুইক। তে সেখানে দাঁড়িয়ে ছিল। ও জবাব দিল, আগে আপনি সরি বলুন, তারপরে দরজা খুলছে। হোয়াই শুড আই সে সরি? আমাকে বিয়ে করার জন্য। হোয়াট? জাঙ্কুকের ভুরু সক্রিয়ভাবে কুঁচকে গেল। তে ক্রুর হেসে বাইক থেকে জবাব দিল, হোয়াট না, সরি সরি বলুন জাঙ্কুক। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেছে, তবু এই মুহূর্তে নিজের মেজাজ সামলানোর প্রয়োজন। ও হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে নিজেকে শান্ত করে জোরে বলল, সরি। তে বাইরে থেকে চেঁচিয়ে বলল, শুনতে পাচ্ছি না, আবার বলুন। সরি। উচ্চস্বরে বলা কথাটা শোনা মাত্রই তে ছিটকানিতে এক টান দিয়ে খুলে সেখান থেকে ভোঁ দৌড় দিল। ওকে আর পায় কে? সেই দুপুর 12টার কর্মকাণ্ডের পর থেকে তে আর জাঙ্কুকে ধারে কাছে যাওয়া তো দূর, সামনেও যায়নি। তবে লুকিয়ে দেখেছে জাঙ্কুক ওকে নীরব দৃষ্টি দিয়ে খুঁজছে। কাউকে প্রশ্ন না করলেও ওর খোঁজ করছে প্রচন্ড মেজাজে। তা দেখেই তের বুকে কম্পন সৃষ্টি হয়েছে। সারাদিন আজ বুক দুরু দুরু কাঁপছে ওর। দুপুরে জাঙ্কুক খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তের আব্বা
অর্থাৎ তার শ্বশুর মশাইয়ের সাথে বাইরে বেরিয়েছিল। সেই ফাঁকিতে দুপুরের খাবার খেয়ে নিয়েছে। এখন রাতের বেলা জাঙ্কুক নাকি আগামীকাল বিকেলে চট্টগ্রামে ফিরে যাবে। এখানে এসেছেই মূলত তের সাথে দেখা করতে। তের জন্যই নাকি জাঙ্কুককে আসতে হয়েছে এখানে। এই কথা খাওয়ার সময় বলেছে ওই লোক। আজ রাতটা শ্বশুরবাড়িতে কাটিয়ে আগামীকাল নিজের বাসায় একবার দেখা দিয়ে তারপরে ফিরে যাবে। তে সব কথা শুনেছে ওর মায়ের কাছ থেকে, কিন্তু জাঙ্কুক যে সব দায় ওর উপরে চাপিয়ে দিয়েছে এটা ভেবে মনে মনে খুব খেপলো তে। আজ ও এর কৈফত নিয়েই ছাড়বে। রাত তখন 11:30। তে নিজের রুমে পায়চারি করছিল। প্রচন্ড নার্ভাসনেস কাজ করছে। রাতের খাবারের পর ড্রয়িং রুমে বসেছিল জাঙ্কুক তার শ্বশুরবাড়ির মানুষদের সাথে, একমাত্র শালার সাথে গল্প করছিল। তখনই তে উকি মারলে জাঙ্কুকের সাথে চোখাচোখি হয়ে যায়। ওই চাহনি ভস্ম করে দেওয়ার মতো। তে সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত রুমের ভিতর এসেছে। আজও আর এই রুমে থাকবে না, এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। পেছনের বারান্দায় যাওয়ার দরজাটা খুলতে হবে। ওপাশ থেকে অতিথির ঘরে গেলে ড্রয়িং রুমে কেউ দেখবে না, আর জাঙ্কুকের সামনেও পড়তে হবে না। যাওয়ার আগে সামনের দরজায় একবার সবাইকে দেখে আসার জন্য গিয়ে দাঁড়াতে একেবারে জাঙ্কুকের মুখোমুখি পড়ল তে। ঘটনার আকস্মিকতায় এক হাত পিছু হটলো ও। বাইরে তাকিয়ে দেখলো ওর বাবা মা আর ছোট ভাই সহ সবাই ঘুমোতে চলে গেছে। সব রুমের দরজা বন্ধ, ড্রয়িং রুমের লাইটটাও নিভে গেল। বাড়ি প্রায় অন্ধকার হয়ে আসলো। তে তা দেখে আটকে উঠলো। আবারও সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখের ভাবসাব ভালো ঠেকছে না তে। লোকটা রেগে আছে নাকি? কথা ভেবে পর মুহূর্তে জাঙ্কুকের চোখের দিকে তাকাতে বুক কেঁপে উঠলো তে। ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক করলো ওকে, এক্ষুনি পালাতে হবে এই মুহূর্তে, নচেত আজ ওর রক্ষে নেই। তে পিছু সরতে সরতে দৌড় দিল পিছনে ঘুরে, তবে খুব একটা সুবিধা করতে পারলো না। হাতে টান পড়লো ওর। জাঙ্কুক ওকে সামনে টেনে এনে ঘরের দরজা আটকে দিল। তের দম বন্ধ হওয়ার উপক্রম। ও পিছু সরতে চেষ্টা করতেই পা পিছলে পড়ে যেতে গেলে সঙ্গে সঙ্গে জাঙ্কুক ধরে বসলো ওকে। তের পিঠ আর কোমরে হাত রেখে সামনে নিল। তে একবার জাঙ্কুকের হাত আরেকবার ওর চোখের দিকে তাকালো। জাঙ্কুক সরু চোখে ওর দিকেই তাকিয়ে আছে। তে সম্মোহিত হবে ওই চাহনিতে। তৎক্ষণাৎ জাঙ্কুক একটু কর্কশ কণ্ঠে বলে উঠলো, ব্যাপারটা একটু বেশি ফিল্মি হয়ে গেল না? ওকে। কথাটা বলে ঠাস করে তেকে ফ্লোরে ফেলে দিল জাঙ্কুক। আকস্মিক এমন ঘটনায় তে হতভম্ব হলো, একই সাথে ব্যথাও পেল কোমর। আহ শব্দ করে উঠতেই জাঙ্কুক নিচু হয়ে ওকে কোলে তুলে নিল। এরপর সোজা নিয়ে বিছানার উপরে ফেললো। তে কিছু বুঝে ওঠার আগেই বিছানায় বসে ওর কাছে এগিয়ে চাদরের সাথে আঁকড়ে ধরা একটি হাত টেনে চেপে ধরল। তে অপর হাত শক্ত করে চাদরের সাথে আঁকড়ে ধরেছে। জাঙ্কুকের চোখে চোখ পড়লো ওর। দৃষ্টি কেমন অদ্ভুত শান্ত। এই চাহনি দেখেই তের শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো। ও জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলার চেষ্টা করলো, জাঙ্কুক আমি বাকিটা বলতে পারলো না তে। তার আগেই ওর নরম ঠোঁটে আঙুল দিয়ে ওকে থামিয়ে দিয়ে জাঙ্কুক ফিসফিস করে বলে উঠলো, চুপ। তে ড্যাব ড্যাব করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, আর জাঙ্কুক তাকিয়ে আছে তের কোমরের দিকে। তে ওর দৃষ্টি অনুসরণ করতে বিচলিত হলো। মিহিসরে জাঙ্কুককে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি। জাঙ্কুকের অদ্ভুত কণ্ঠস্বর। তে তাতে যেন আরো বেশি বিচলিত হলো। কাপাসারে পুনরায় প্রশ্ন করলো, কি কি দেখছেন? তোমাকে, সরি তোমার কোমরকে। জাঙ্কুকের কথাটা বলে নিজেই নিজের প্রতি বিরক্ত হলো। মনে মনে বলল, শিট, কি হচ্ছে এই মেয়ের জন্য কিনা। জাঙ্কুক নিজেকে সামলে নিয়ে আবারও বলল, কোমরে কতটা ব্যথা পেয়েছো? কেন? বেশি ব্যথা পেলে প্রবলেম হবে ফিউচারে, এখনই মলম লাগানোর প্রয়োজন। ব্যথা দিয়ে আবার মলম লাগানো হচ্ছে, বজ্জাত বেটা জুতো মেরে গরু দান করছে। তে বিড়বিড় করলেও জাঙ্কুক শুনতে পেল কথাগুলো। তৎক্ষণাৎ ও তের রুমের বেড সাইডের ড্রয়ার থেকে খুঁজে টুজে একটা ব্যথার মলম বের করে এনেছে। মলমের মুখটা খুলতে খুলতে তের প্রশ্নের জবাব দিল, ব্যথাও আমি দেব আর মলমও আমি লাগাবো, বুঝেছো?
জাঙ্কুকের কোমরের কাছ থেকে কামিজের কোণার অংশ কিছুটা টেনে উপরের দিকে ওঠাতেই তে কিঞ্চিত চমকে উঠল। দ্রুত জাঙ্কুকের হাত চেপে ধরে ওকে বাধা দিয়ে বলল, এ কি কি করছেন? লজ্জা শরম কি একটু নেই আপনার? কিসের? বিয়ে করা বউয়ের সাথে আবার কিসের লজ্জা? জবাবটা দিয়ে তে চেপে ধরা হাতটা টেনে সরিয়ে দিয়ে জোরপূর্বক ওর কোমরের কাছ থেকে কামিজ সরিয়ে কিছুটা মলম বের করে হাতে নিয়ে জাঙ্কুক উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, কোথায় ব্যথা পেয়েছো? এই যে এখানে। তে দেখিয়ে দিতে জাঙ্কুক সেখানে মলম মালিশ করে দিতে লাগলো। এতটাই কোমল ভাবে মলম মালিশ করতে লাগলো যে তের সংবেদনশীল তো মারাত্মক শিউরে উঠল। ওর কম্পনমান স্বর বলল, জাঙ্কুক। হ্যাঁ বলো। প্লিজ তাকাবেন না। তাকাবো না মানে? তাকাবেন না মানে তাকাবেন না। প্লিজ জাঙ্কুক, সভ্য স্বামী আমার, প্লিজ তাকাবেন না। এই মেয়ের উদ্ভট কথাবার্তাগুলো শুনলে রীতিমতো বিরক্ত লাগে জাঙ্কুকে। একই সাথে রাগ ওঠে প্রচন্ড। তবে আপাতত সেই রাগকে দমন করে রেখে জাঙ্কুক ওর কোমরে মলম দিতে দিতে বলল, আমি না তাকালে কে তাকাবে? বাইরের ছেলে পেলে? মানে না, ওই ছেলেটার নাম কি যেন? যে হোক, তাই না? জাহাঙ্গীরনগর অনার্সের প্রথম বর্ষের স্টুডেন্ট। চট্টগ্রাম ফেরার আগে দেখে যাব ওকে। জাঙ্কুকের কথা শুনে আটকে উঠলতে নড়ে চড়ে জোর গলায় বলল, দেখে যাবেন মানে? কি দেখে যাবেন? ওর চেহারা খারাপ। শুধু খারাপ না, খুব খারাপ। ওকে দেখতে হবে না। দেখলে মুড খারাপ হয়ে যাবে আপনার। শাট আপ। চুপচাপ শুয়ে থাকো, নড়াচড়া করো না। তে জাঙ্কুকের কথা শুনলো না। চুপচাপ শুয়ে থাকলো না ও, বরং উঠে বসে হঠাৎ জাঙ্কুককে হতভম্ব করে দিয়ে ওর শার্টের কলার চেপে ধরে বলল, হঠাৎ এত দরদ দেখাচ্ছেন কেন? কারণ কি এসবে? স্বামী স্বামী ভাব নিচ্ছেন কেন? শার্টের কলার থেকে হাত সরাও। তে ঠোঁট চেপে জাঙ্কুকের চোখের দিকে তাকাতেই ভয় পেল। তবে সেই ভয়টা সামনাসামনি প্রকাশ করলো না। উল্টো আরো শক্ত করে শার্টের কলার চেপে ধরে বলল, আপনি সবাইকে কেন বলেছেন আপনি আমার জন্য এখানে এসেছেন? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো মিথ্যে নয়। আমি মিথ্যে কথা বলি না, আর বলাও পছন্দ করি না। তাহলে? তে বোকার মতো প্রশ্ন করলো। জাঙ্কুক তের হাতের বাহু চেপে ধরে শান্ত স্বরে জবাব দিল, তোমার জন্যই তো এসেছি আমি। তুমি আমাকে আসতে বাধ্য করেছো। আমাকে ডিস্টার্ব করে খুব শান্তিতে ছিলে, তাই না? আমার জীবনটা অশান্ত করে নিজে শান্তিতে থাকতে চাইছো? হ্যাঁ, থাকতে পারবে না তে। আমাকে অশান্ত করে কেউ শান্তিতে থাকতে পারে না। আমি কখন কিভাবে আপনাকে অশান্ত করলাম? জাঙ্কুক স্পষ্ট প্রশ্নটা শুনেও কোনো জবাব দিল না। এই নীরবতায় তের জেদ আরো বেড়ে গেল দ্বিগুণ। ও জাঙ্কুকের কলা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, জবাব দিচ্ছেন না কেন? আমি কেন আপনার অশান্তির কারণ হব? কে আমি? কেউ না, তাই তো? হঠাৎ এতদিন পরে আজ আসলেন কেন আমার কাছে? এখন ডিভোর্সের কথা বলায় আপনার যে একটা বউ আছে সে কথা মনে পড়েছে, তাই না? ওকে, আমি আপনাকে ডিভোর্স দেব আজই, এক্ষুনি। ডিভোর্স না দিয়ে চট্টগ্রামে ফেরত যেতে পারবেন না আপনি। জাঙ্কুক যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করলো। নিজের রাগটা উচ্চমাত্রায় উঠতে দিতে চাইলো না। চাইলো না এখন কোনো অঘটন ঘটুক। তবুও তেওকে রাগিয়ে দিল এবার। মেয়েটা এত অবুঝ কেন? এত চায় জাঙ্কুক ওর উপরে রাগ করবে না, তারপরও ও রাগিয়ে দেয়। এই 3 মাসে জাঙ্কুক তের সাথে কথা না বলে কতটা কষ্ট পেয়েছে তা কি তে জানে? তে যা কষ্ট পেয়েছে তার দ্বিগুণ কষ্ট জাঙ্কুক পেয়েছে। সেই ট্রেনিং এ জয়েন করার দিন থেকে জাঙ্কুক থেকে ভালোবেসে ফেলেছে। আর সেই ভালোবাসার পরিণাম দেওয়ার জন্যই এই বিয়ে অবধি গড়িয়েছে। কিন্তু জাঙ্কুক চেয়েছিল তেকে একটু সময় দিতে। তাছাড়া ওর অফিসেও 6 মাস সময় লাগতো বিয়ের ব্যাপারে প্রকাশ করার জন্য। তাই তো চেয়েছিল 6 মাস পরে একেবারে তেকে ওর কাছে নিয়ে ওর ভালোবাসার কথা প্রকাশ করবে। কিন্তু এই মেয়ের কারণে তা তো হলোই না, বরঞ্চ 3 মাস আগে অফিসের সমস্ত ঝামেলা শেষ করতে হলো। এটা অবশ্য জাঙ্কুকে অনেক কৈফিয়ত দিতে হয়েছে অফিসে। তার একটু সম্মানও হানি হয়েছে। কিন্তু তারপরও তের জন্য সে ছুটে এসেছে। কিন্তু এই মেয়ে তো তাকে না রাগিয়ে ছাড়ছে না। সে কি জানে না জাঙ্কুকের রাগের কারণে ওর সর্বনাশ অনিবার্য? জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করার জন্য আঁকড়ে নিল তের ঠোঁট। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুকের এমন স্পর্শে বিচলিত হয়ে পড়ল, গলে গেল মোমের মতো। এই পুরুষের ছোঁয়া চাহনি তাকে
বারবার এলোমেলো করে। তার জন্যই তো এত কিছু করা, তাকে একটু কাছে পাওয়ার জন্য এত সব প্ল্যান। অবশেষে সেই প্রেমিক পুরুষের স্পর্শ উপেক্ষা করতে পারলো না তে। জাঙ্কুক খুব সফটলি তের ঠোঁটে কিস করতে লাগলো। জাঙ্কুকের এমন স্পর্শে মাতাল হয়ে তেও নিজেকে সামনে রাখতে পারলো না। সেও জাঙ্কুকের ডাকে সাড়া দিল, ছোট ছোট কামড় বসিয়ে দিল একে অপরের ঠোঁটে। জাঙ্কুক নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল তের উপরে, নেমে আসলো তের গলায়, ছোট ছোট চুমুতে ভিজিয়ে তুলল তের সমস্ত শরীর। জাঙ্কুকের মাথার স্পর্শে কম্পন জাগলো তের শরীর মনে। ঠোঁট এগিয়ে কানের পাশে কামড় বসালো তের। তের নখ দিয়ে আঁচড় কাটলো জাঙ্কুকের প্রশস্ত পেট জুড়ে। মুখ তুলে তের মুখে পরক করলো জাঙ্কুক। ততক্ষণে তের বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গেছে। বেনারসি শাড়িখানা ঠাই হয়েছে মেঝেতে। লজ্জায় আড়ষ্ট হলো তে। জাঙ্কুকের উন্মাদনা বাড়তে তাকে সামলাতে হিমশিম খেলো তে। কম্পিত গলায় সুদন, জাঙ্কুক প্লিজ স্লো। জাঙ্কুক মচ্ছন্নের ন্যায় আওড়ালো, নো সুইট হার্ট, ইটস মাই টাইম। তোমাকে বারবার বলেছি আমাকে রাগিও না। আমি আসলে তোমার প্রতিটি রাত অসহ্যকর হবে, তুমি ঘুমোতে পারবে না। আমার রাতে ঘুম হারাম করে তুমি নিশ্চিন্তে ঘুমাবে তা তো হবে না। তে কাঁদো কাঁদো স্বরে বলে উঠলো, আমি সহ্য করতে পারছি না, প্লিজ জাঙ্কুক একটু দয়া করো। নো বেবি, আজকে সারা রাত তোমার কান্নার কারণ হব আমি। তুমি ততক্ষণে চিৎকার করো, রেসপন্স করো জান। তোমার কণ্ঠ আমাকে মাতাল করে তুলছে। How you don't know how to keep your business clean? Mommy, I know that he's in it hot. And the money shot, doing something unholy. He's something must. অবশেষে জাঙ্কুকের রোমান্টিক ঝড়ের অত্যাচারে তে জ্ঞান হারালো। তে জ্ঞান হারাতে জাঙ্কুক তৃপ্তির হাসি হেসে তেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। সরি বেবি, এই রাতটা আমি তোমার সাথে অনেক সুন্দর করে মেমোরেবল ভাবে কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো তোমার এই অবস্থা করতে। তবে আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব তোমার সমস্ত কষ্ট। পরের দিন সকালবেলা জাঙ্কুক ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে গিয়েছে। তার উদ্দেশ্য তার মা বাবাকে নিয়ে এসে থেকে এই বাড়ি থেকে নিয়ে যাবে, তারপরে চট্টগ্রামে বিকেলে দুজনে চলে যাবে। এই সমস্ত কথা জাঙ্কুক তের মা বাবাকে আগেই জানিয়েছিল, কিন্তু জাঙ্কুকের কথাই তের মা থেকে অন্যরকম কাহিনী শুনিয়েছে, যাতে তে উল্টোপাল্টো কোনো পদক্ষেপ না নিতে পারে। আর যাওয়ার সময় তেকে সুন্দর করে ফ্রেশ করে পেন কিলার খাওয়িয়ে রুমে বসিয়ে রেখে গেছে। আর যাবার সময় সব কথা সত্যি বলে গেছে, তে যেন রুম থেকে বের না হয়। যেহেতু আজকে ওদের বাসায় মেহমান আসবে, তাই তের আম্মু তেকে আজকে তেমন একটা ডাকবে না। আজকে মেয়ের বিদায়, ছোটখাটো ভাবে বিদায় অনুষ্ঠানটি হবে। তে জাঙ্কুকের প্ল্যান শুনে তো হতবাক হয়ে গিয়েছিল। এই ছেলে তাকে টেক্কা দেওয়ার জন্য তার মাকে দিয়ে মিথ্যে কথা বলেছে। তার মা বাবা কি তাকে পাল্টে এনেছিল? না হলে নিজের মা বাবা কিভাবে তার সাথে এরকম শত্রুতামি করলো? তের এখন কান্না পাচ্ছে। কালকে রাতেই যা করেছে, এই লোকের সাথে গেলে না জানো কি করে। তে এবার নিজের কর্মকাণ্ডে অনেক অনুশোচনা হচ্ছে। কেন যে আগ বাড়িয়ে এই সমস্ত করতে গেল, এখন সে নিজেই ফেঁসে গিয়েছে। তে মনে মনে শপথ করলো এই জীবনেও আর জাঙ্কুককে রাগাবে না। জাঙ্কুক যেমন ভাবে বলবে তেমন ভাবেই চলবে। না জানি ওই জল্লাদ লোক তার সাথে কি কি করে চট্টগ্রামে নিয়ে, সেখানে তো তার বন্ধু বান্ধবী মা বাবা কেউই থাকবে না। একলা পেয়ে রাক্ষসটা না যেন তাকে খেয়ে ফেলে, তাই ভালোই ভালোই ভদ্রমেয়ে হয়ে থাকবে। এরপর দুপুরের বেলা জাঙ্কুক তার মা বাবাকে নিয়ে এসে তেকে নিয়ে গেল ওই বাড়িতে। বিকালে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। জাঙ্কুকের
অনেক ধকল গিয়েছে এই দুদিনে। সবকিছু ঠিকঠাক করে থেকে চট্টগ্রাম নেওয়ার জন্য অনেক হ্যাপা পোহাতে হয়েছে। এবার তার ভালোবাসার মানুষকে সবসময় তার কাছে রেখে তার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখবে। সো বাটারফ্লাই, গল্পটা আমি এখানেই শেষ করলাম। এখন জাংকুক থেকে চট্টগ্রাম নিয়ে প্রতি রাতে কি কি করে তা তোমরাই ইমাজিন করে নিও, আমি আর বলতে পারবো না। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।